মার্কিন বোমার আঘাতে ইরানের ৩ পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের। পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের আকাশসীমা বন্ধ। নতুন দল নিবন্ধনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। মধ্যরাতে হাজারীবাগে আগুনে পুড়ল খেলনার কারখানা সহ চামড়ার কয়েকটি গোডাউন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। স্বাগত এখন বাণিজ্যে। আপনাদের সাথে পুরো আয়োজনে থাকছি তানজিম শাফিন। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থেকে ছোড়া বাংকার বাস্টার বোমার আঘাতে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প আরও বলেছেন, মার্কিন সেনাদের এই অভিযানে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। যদিও হামলার কবলে পড়া পরমাণু কেন্দ্রগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে দাবি করেছে তেহরান। বিস্তারিত থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ফুয়েলার সহ বেশ কয়েকটি B2 স্পিরিট ছড়িয়ে নেয় যুক্তরাষ্ট্র। গুঞ্জন ওঠে তেহরানের পরমাণু স্থাপনায় যে কোনো সময়ে আঘাত হানতে পারে ওয়াশিংটন। আশঙ্কা বাস্তবে পরিণত হতে সময় লাগেনি একদিনও। ভূপৃষ্ঠের গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম মার্কিন B2 স্পিরিট স্টেলথ যুদ্ধবিমান দিয়ে একদিনে ইরানের 3 গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাটির নিচে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এমন GBU-57 বা বাংকারবাস্টার বোমা একসাথে অনেকগুলো বহনে সক্ষম এই B2 স্পিরিট যুদ্ধবিমান। CNN-এর প্রতিবেদনে বলা হচ্ছে, লম্বায় 20 ফুট ও ওজনে 30,000 পাউন্ডের এই বোমা দিয়েই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশই আছে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্দো পরমাণু প্রকল্পে। শনিবারের অভিযানে ভূপৃষ্ঠের প্রায় 300 ফুট গভীরে নির্মিত ফোর্দোতে আঘাত হানতে একই স্থানে পরপর কয়েকটি GBU-57 ফেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। হামলার পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, পূর্ণ শক্তির বোমা দিয়ে ফোর্দোকে ধ্বংস করাই ছিল এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য এবং সেটি সফলও হয়েছে। অভিযান শেষে বিমানগুলো যুক্তরাষ্ট্রে নিরাপদে ফেরত এসেছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব আজ পরমাণু হামলার হুমকি থেকে মুক্ত হয়েছে। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat. অভিযান শেষে একে অপরের প্রতি কৃতজ্ঞতা আর প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে এমন আশাবাদ জানান বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, হামলার আগে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে অভিযানের আগে কংগ্রেসের অনুমতি নেননি মার্কিন প্রেসিডেন্ট, যার কারণে বিরোধী রিপাবলিকানদের রোষানলে পড়েছেন ট্রাম্প। এই হামলার জেরে বিশ্ব নতুন করে আরও একটি সংঘাতের সূচনা দেখল এমন দাবি তাদের।
এদিকে হামলায় ফোর্দ অঞ্চলে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে ইরান। পাশাপাশি 3টি পরমাণু স্থাপনায় হামলার বিষয়টিও স্বীকার করে নিয়েছে তেহরান। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টার বরাতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জেরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে হামলার কবলে পড়া পরমাণু কেন্দ্রগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে দাবি করছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযানের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে যুদ্ধের অবসান নয়, বরং নতুন এক যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পরে কোন দিকে মোড় নিতে যাচ্ছে এই সংঘাতের গতিপথে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যের আয়োজনে। আচ্ছা, ট্রাম্প তো দোলাচলের মধ্যে, সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন যে হামলা হবে কি হবে না, সরাসরি বলছিলেন না। আজকে তিনি দাবি করে বসলেন এবং সেটা বেশ আওয়াজ করে দাবি করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণেও দাবি করে বসলেন যে ইরানের পারমাণবিক 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। জানতে চাচ্ছিলাম যে এই হামলার দাবি তিনি তো করছেন, কিন্তু আমরা ইরানের পক্ষ থেকে, যদিও সেখানে নেটওয়ার্কের একটা ইস্যু আছে, ইরানের পক্ষ থেকে বা আন্তর্জাতিক গণমাধ্যমে কোথাও কি এই হামলার একেবারে চাক্ষুষ কোনো প্রমাণ দেখতে পেয়েছেন এখনো? শাহিন, প্রথমত যে 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে, নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান, এর মধ্যে ট্রাম্পের পোস্টে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ফোর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট নিচের একটি ফ্যাসিলিটি। সুতরাং সেখানে যদি হামলা হয় এবং হামলাটি সফল হয়ে থাকে, সেটি নিশ্চিত করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ আলামত সংগ্রহ করা দরকার, তার ওইটুকু সময় আসলে আন্তর্জাতিক গণমাধ্যম পায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে ইরান আর্মির একটি ফেসবুক পেজ আছে, যেটির অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকলেও সেখানে ওই পরমাণু স্থাপনার বাইরের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের ওই ধরনের কোনো আলামত দেখা যাচ্ছে না। সুতরাং আসলে কি বিস্ফোরণের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এটি আসলে দুই পক্ষের মতো দাবি করবে। যদিও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্ট এবং তারপরে ভাষণে তিনি কমপ্লিটলি শব্দটি বলেছেন যে সম্পূর্ণভাবে আসলে মিসাইল ফ্যাসিলিটিসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য প্রমাণ তিনি যেমন দেখাননি, তেমন ইরান এটি বলেনি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইরান স্বীকার করেছে যে তাদের 3টি পরমাণু স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু ফোর্দে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও তেজস্ক্রিয় যে রেডিয়েশনের কথাটি বলা হয়, এই ধরনের কোনো আলামতও তারা পাননি। এবং ইরান আরও জানিয়েছে তাদের স্পিকারের উপদেষ্টার বরাতে যে 3টি পরমাণু স্থাপনায় কী ধরনের হামলা হয়েছে সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তদন্ত প্রতিবেদনেই হয়তো জানানো হবে যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা যতদূর জানি যে 300 ফিট নিচের ওই ফোর্দো পরমাণু ফ্যাসিলিটিটি যদি আসলে B2 স্পিরিট বিমানের যে বোমাগুলো সেগুলো দিয়ে ইন্টারসেপ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, প্রসেসটি আসলে একটি বোমা ফেলা নয়, একটি নির্দিষ্ট জায়গায় কয়েক ধাপে বেশ কয়েকটি বোমা ফেললেই ওই 300 ফুট গভীরে গিয়ে বোমাটি আঘাত হানতে পারে। এবং কোনো বিশ্লেষক এটিও বলছেন যে ইরানের পরমাণু স্থাপনা নিষ্ক্রিয় করতে হলে আসলে গ্রাউন্ড লেভেলে কমব্যাক্ট দরকার, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে ফোর্স বা ট্রুপস ডিপ্লয় করতে হবে। সেক্ষেত্রে ক্ষেপণাস্ত্র দিয়ে আসলে এই স্থাপনাগুলো ধ্বংস করা সম্ভব না। সুতরাং সবশেষ তথ্য আসলে দুপক্ষের কেউ যদি তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করে তখনই বলা সম্ভব। সাফিন, এটি যুদ্ধের একটি রণকৌশল হিসেবেও আসলে তারা নিতে পারে, সেখানে একটি আইওয়াশের ব্যাপারও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। একটু জানতে চাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো রয়েছে সেখানে ইরান হামলা করার মতো বা পাল্টা হামলা করার মতো সক্ষমতা রাখে কিনা? শাফিন, সক্ষমতা অবশ্যই ইরান রাখে, কারণ এই মুহূর্তে তো আসলে হামলাটি হয় একজন আরেকজনের আকাশ সীমায়। ক্ষেপণাস্ত্র হামলা, সে ক্ষেপণাস্ত্র হামলার জন্য বর্ডার ইনভেড করার প্রয়োজন হয় না। কিন্তু ইরান আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রিটেলিয়েশনটি করবে কিনা এই মুহূর্তে, সেটি আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ ইরানকে এটি চিন্তা করতে হবে যে যুক্তরাষ্ট্র যখনই হামলাটির পরিকল্পনা নেয় তার আগে থেকে, অর্থাৎ গেল 7 দিনে কিন্তু যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্য দূতাবাস থেকে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সরিয়ে নেওয়া, সৈন্য প্রত্যাহার করা, বিভিন্ন ঘাঁটিতে বিমান মোতায়েন করা, অর্থাৎ প্রিকশনারি যে স্টেপগুলো সেগুলো যুক্তরাষ্ট্র ভালোভাবেই নিয়েছে। এগুলো নেয়ার অর্থ কিন্তু এটি যে যুক্তরাষ্ট্র নিজেও ভালোভাবে জানে যে ইরানে পরমাণু স্থাপনায় হামলা করলে ইরান তো রিটেলিয়েটরি অ্যাকশন একটি নেবেই।
সেটির যেন তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার পূর্ব ব্যবস্থা আসলে যুক্তরাষ্ট্র নিয়ে রেখেছে। তবে এটি বলা ভালো, ইরান যে আসলে ওই একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা ফেরত দিবে এরকম নাও হতে পারে। কখনো কখনো তো এক ধরনের যুদ্ধ পরিস্থিতি আমরা দেখি যে টার্গেটেড কিলিং হয়, অথবা কোনো দূতাবাস, কোনো অ্যাম্বাসি, কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত জায়গায় হামলা করেও আসলে পাল্টা হামলার জবাব দেওয়া যায়। ইরান কোন কৌশলে পাল্টা হামলা করবে সেটি আসলে বলা যাচ্ছে না, তবে পাল্টা হামলা তো অস্তিত্বের জানান দেওয়ার জন্য ইরানকে করতেই হবে। যেহেতু আসলে আমরা যদি দেখি যে এই যে যুদ্ধটি আজকে 10ম দিনে গড়িয়েছে, 9 দিন পার হয়ে, এবং শেষ দুটি হামলা কিন্তু আসলে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রই করলো। লাস্ট হামলাটি ইসরায়েল করেছিল, তারপরে যুক্তরাষ্ট্র করলো। 18 দফা ইরান পাল্টা হামলা করার পরে ইরান কিন্তু আর কোনো নতুন হামলা করেনি। সুতরাং বল ইরানের কোর্টে, সে হয়তো পরবর্তীতে হামলার একটি পরিকল্পনা করবে, তবে হামলাটি আসলে একই ধরনের রিটালিয়েশন হবে কিনা সেটি আসলে সময় বলে দেবে। শাফিন, সেখানে আরেকটি নতুন বিষয় আসে। যুক্তরাষ্ট্র যখন জড়িয়ে পড়লো, আপনার প্রতিবেদনেই আমরা দেখছিলাম যে মার্কিন কংগ্রেসের কোনো অনুমতি বা পরামর্শ কিংবা আলোচনা করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো সেক্ষেত্রে কি নিজ দেশ থেকে ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত এই সময়ে এসে, বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি, এই সময়ে এসে সেটার কি কোনো প্রতিক্রিয়া তার নিজ ভূমি থেকে আসতে পারে? দেখুন শাফিন, ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তিনি তার বিপক্ষ ডেমোক্রেটদের চেপে ধরেছিলেন কিন্তু এই একটা কথা বলে যে আমেরিকান ট্যাক্স পেয়ারদের ডলায় আপনারা ইউক্রেনে টাকা পাঠান, ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠান। এই যুদ্ধটা তো আসলে আমেরিকার যুদ্ধ না। ওই যে আমেরিকা ফার্স্ট পলিসি, সেই পলিসিতে ট্রাম্প বারবারই তো বলেছেন যে তিনি নিজের দেশের মানুষের স্বার্থে আসলে দেশের ট্যাক্স, দেশের অর্থ এগুলো খরচ করতে চান। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ফিলিস্তিনের অবস্থা বলেন, বা সবশেষ ইরান ইসরায়েল সংঘাত, সবার আগে নিজের উপস্থিতি জানান দেয় এবং নিজে যুদ্ধে জড়িয়েছেন আসলে। সুতরাং নিজে যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই জিনিসটি যখন তিনি রাখতে পারবেন না, তখন তো জনসমর্থনে এক ধরনের ভাটা পড়বে। দ্বিতীয়ত আসলে ডেমোক্রেটরা তো এই সুযোগ নেবে। ডেমোক্রেটরা কিন্তু মানে এরই মধ্যে বলা শুরু করে দিয়েছেন যে ট্রাম্প আসলে যে সিদ্ধান্তটি নিয়েছেন এই সিদ্ধান্তটি তার উপর ব্যাকফায়ার করবে। অর্থাৎ আমেরিকা এমন একটি সিদ্ধান্ত নিল যার কারণে তারা আরও একটি বড় ধরনের সংঘাতে জড়িয়ে যাচ্ছে, এবং বড় ধরনের সংঘাতটি তারা নিজেরাই শুরু করলো, যেটির খেসারত জ্বালানির মাধ্যমে হোক, প্রতিরক্ষা খাতে হোক, জাতীয় নিরাপত্তার খাতে হোক আমেরিকাকে দিতে হবে। সুতরাং ট্রাম্প ওই চাপে কিছুটা পড়েছেন, এটা সত্যি। কিন্তু এদিক থেকে আবার ইসরায়েলের চাপও ছিল ট্রাম্পের উপরে, যে ট্রাম্প আসলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে না। আজকে ভূয়সী প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করলে কূটনৈতিক ওই ব্যালেন্সের জন্য আসলে ট্রাম্পকে ওই ছাড়টুকু দিতে হয়েছে, যে দেশের মানুষের ম্যান্ডেট বা দলীয় বিভাজন বিরোধী দলের থেকেও বেশি তার মনে হয়েছে যে মিত্রশক্তি ইসরায়েলের হয়ে তার হামলাটি করা দরকার, তাই তিনি করেছেন। কিন্তু এরই মধ্যে আসলে ডেমোক্রেট শিবির থেকে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি রিপাবলিকানরা যারা ট্রাম্পপন্থী না কিন্তু রিপাবলিকান দল করেন, তারাও আসলে ট্রাম্পের বিষয়ে একটি দুটি কথা বলেছেন যে সিদ্ধান্তটি নেওয়ার আগে 2-3 বার বিবেচনা করা উচিত ছিল, এরকম কথা এসেছে শাফিন। তবে দাবির মধ্য দিয়ে হলেও আজ আমরা হাসির ফুলঝুরি দেখেছি বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে। সেটি কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটা আসলে সময় বলে দেয়। আপনি বলছিলেন যে বল এখন ইরানের কোর্টে, সেটি দেখার অপেক্ষায় নিশ্চয়ই আপনিও চোখ রাখবেন সেই দিকে। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সকল সতীর্থ কর্মকার। আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার এই ঘটনাটি নিয়ে। এদিকে আত্মরক্ষার দাবিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কি আদৌ হামলার বৈধতা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ সনদের রেফারেন্স টেনে বিশ্লেষকরা বলছেন আক্রমণ আসন্ন এমন যুক্তি দিয়ে আগে হামলা চালিয়ে সে হামলার বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই। তৌহিদুর রহমান এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের পাশে সামরিকভাবে যুক্ত হওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে খুব কাছাকাছি বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও বলছে ইরানের পারমাণবিক হামলার আশঙ্কায় 13 জুন রাতে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ শুরু করেছে তারা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব যুক্তির বৈধতা আসলে কতটুকু? এ নিয়ে জাতিসংঘ সনদের তথ্য বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এক দেশের উপর অন্য দেশের আগ্রাসনের কোনো বৈধতা নেই। কেবল আত্মরক্ষার জন্য সামরিক পদক্ষেপের বৈধতা রয়েছে জাতিসংঘের ওই দলিলটিতে। তবে সংশ্লিষ্ট দেশগুলোকে সব ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে। সেই চেষ্টা ব্যর্থ হলেই বল প্রয়োগের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
কিন্তু আলোচনা চলার মধ্যেই কোনো দেশ আক্রান্ত হলে সে দেশ আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা হামলার বৈধতা রাখে। এখন মূল প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ইসরায়েলের আত্মরক্ষার দাবি কতটা আন্তর্জাতিক আইনে যুক্তিসঙ্গত? এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল ও তার মিত্ররা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাবেক সদস্য মার্কো মিলানোভিচের মতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনে বৈধ নয়। এ বিষয়ে একমত অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মারিয়া গাভুলেনিও। এমন পরিস্থিতিতে জানার বিষয় হলো, ইরানের পারমাণবিক বোমা তৈরির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সবশেষ কোনো তথ্য প্রমাণ সামনে এনেছিল কিনা। এক্ষেত্রে দেখা যায় 9 জুন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানছে না। এতে দেশটির কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ কিনা তা যাচাই করার সক্ষমতা অনেক কমে গেছে, যার কারণে ইরানে দ্রুতগতিতে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করাকেও গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন গ্রোসি। 1981 সালেও আগাম আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরাকের নির্মাণাধীন ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 487 নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই হামলার কঠোর নিন্দাও জানিয়েছিল। এও বলা হয়েছিল যে ইসরায়েল তখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেনি, যার প্রেক্ষিতে বর্তমানে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রাজধানীর হাজারীবাগে আগুনে পুড়ল খেলনার কারখানা সহ চামড়ার কয়েকটি গোডাউন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন, যদিও এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ট্যানারি ব্যবসায়ীদের লাখ টাকার মালামাল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যরাতে হাজারীবাগের ট্যানারি মোড়ের বেশ কিছু টিনশেড গুদামে এভাবেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। এলাকাবাসীর ঘুম ভেঙে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাতাসের গতিতে বড় হতে থাকে আগুন। খবর পেয়ে শনিবার দিবাগত রাত 1:52 ঘটনাস্থলে কাজ শুরু করে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 4টি ইউনিট। এরই মধ্যে পুড়ে ছাই ট্যানারি ব্যবসায়ীদের লাখ টাকার মালামাল। আমার এখানে প্রায় 8.5 লাখ টাকার চামড়া ছিল। আমি দেখছি আগুনে সব শেষ হয়ে গেছে। ফিনিশের একটা গোডাউন আছে, এখানে আর্টিস্টদের আপনার জগন্নাথ ভার্সিটির আর্টিস্টদের স্টুডিও ছিল। এই আপনার কি ছিল? আমাদের সোলের গোডাউন। আমি দেখছি ওয়াল বাই আসতেছে, আসার পরেই দম করে আগুন লাগছে, সেকেন্ডের ভিতরে আগুন সব ধোয়া ধরে গেছে। আমাদের ভাগ্য ভালো যে মানে নতুন সিলিন্ডারগুলো মানে মনে সম্ভবত 2-1 দিনে আসছে আর কি। ইনটেক সিলিন্ডার 2 গাড়ি বাই করে ফেলেছে তাড়াতাড়ি করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 2:58 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে না জানা গেলেও ফায়ার সার্ভিস জানায় বাশার লেদার নামের একটি শিশুদের খেলনার কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কিছু চামড়ার গুদামে। কাছাকাছি পর্যাপ্ত পানির উৎস না থাকা ও সরু সড়কের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এটা আসলে ছিল প্লাস্টিকের, জানেন যে খেলনা তৈরি হতো। আর এখানে আমরা আরেকটু যতটুকু দেখেছি আগুন নির্বাপনের সময় যে আতশবাজির মতো যেগুলো সাধারণত যে জন্মদিনে করা হয়, এগুলো কিছু ছিল যেগুলো আসলে যখন অগ্নি নির্বাপন করতে যাই তখন ঠাস ঠাস করে কিছুটা ফুটছে এবং শব্দ হয়েছে আর কি। আগুনের ভয়াবহতা টের পেয়ে পাশে থাকা একটি গ্যাস সিলিন্ডার গুদামের সিলিন্ডার সরিয়ে ফেলে এলাকাবাসী। রক্ষা পায় বড় ধরনের দুর্ঘটনা থেকে। আগুনের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নির্ণয় করতে না পারলেও কোনো হতাহত হয়নি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বড় কিছু না আর কি ছোটখাটো। তানজিম শাফিন, এখন, ঢাকা। নতুন দল নিবন্ধনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 3টায় নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাওয়ার কথা রয়েছে এনসিপির প্রতিনিধি দলের। দলীয় সূত্র জানিয়েছে, ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রসহ অনূর্ধ্ব 1/3 জেলা ও ন্যূনতম 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানার অফিস থাকতে হয়। এছাড়া দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়। এনসিপি ইতিমধ্যে দেশের 33টি জেলা ও 127টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছে দলটির নেতারা। এর আগে গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দল হিসেবে নিবন্ধন পেতে 20 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নামে মামলা আবেদন করতে ইসিতে আসছে বিএনপির প্রতিনিধি দল। একই সাথে আজ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আসছে এনসিপি। ইসি সচিবালয়ে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে বিএনপির প্রতিনিধি দল কখন আসবে এবং তারা যেই অভিযোগটি নিয়ে আসছেন সে সম্পর্কে কোনো তথ্য আছে কিনা? শাপিন, যেমনটি জানতে চেয়েছেন, আমরা সকাল 10টা নাগাদ আসার কথা ছিল বিএনপির প্রতিনিধি দলের, যার নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ থাকার কথা। তবে এখন পর্যন্ত তারা আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পৌঁছাবেন। আরও একটি বিষয়, যেমনটি বলেছিলেন যে আজকে মূলত রাজনৈতিক দলের যে নিবন্ধনের শেষ দিন, নির্বাচন কমিশনে তারই প্রেক্ষিতে কিন্তু গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি তারা কিন্তু আবেদনের জন্য তারা কমিশনে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে যদি শুরুর যে বিষয়টি আপনি বলছিলেন যে মূলত নির্বাচন কমিশনের যে বিগত বিশেষ করে 3টি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার, সেই সাথে ইসি সচিবালয়ের যে সচিব যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলা চলে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম গত 16ই জুন প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নির্দেশনা দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পরপরই বলা চলে এখন এক সপ্তাহের মাথায় কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের একটা প্রতিনিধি দল তারা কমিশনে আসবেন, এসে তাদের মামলার যে কার্যক্রম রয়েছে তারা সেটি করবেন। এবং সেই সাথে 10টা 40 নাগাদ কিন্তু শেরেবাংলা থানার যাওয়ার কথা রয়েছে বিএনপির সেই প্রতিনিধি দলের। আরেকটি বিষয় যদি আরেকটু বলি যে মূলত আজকে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন। এবং আপনি যেমনটি জেনে থাকবেন যে 22শে এপ্রিল পর্যন্ত মূলত 65টি রাজনৈতিক দল তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এবং আজকের পর্যন্ত যে আপডেটটি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে যেহেতু সর্বশেষ দিন, আজকের পর্যন্ত যে আবেদনগুলো পড়বে সেটি আগামীকাল নাগাদ কিন্তু সচিবালয়ের পক্ষ থেকে জানানো হতে পারে বলে জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, যেমনটি বলছিলেন যে এনসিপির বিষয়, যে মূলত রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয় যে শর্তগুলো থাকে, এবারে কিন্তু সেই শর্তগুলো রয়েছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা কিন্তু তাদের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার মধ্যে কিন্তু শর্তের মধ্যে কিছু বিষয় কমানোর কথা তারা বলেছিলেন। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে অন্তত 30টির বেশি জেলায় যে কমিটি এবং সেই সাথে 150টি বেশি উপজেলা তাদের কমিটির কথা তারা জানিয়েছেন। তো শাপিন, আমি ইসি সচিবালয়ের যে আজকের যে কার্যক্রম সব মিলিয়ে যদি বলা চলে আগামীর নির্বাচনকে সামনে রেখে বেশ তোড়ঝড়ি চলছে এই সচিবালয়। শাপিন। নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল, জানাচ্ছিলেন আজ নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনের শেষ দিন, পাশাপাশি বিএনপিও যাচ্ছে সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলার বেশ কিছু কাজের জন্য, সে নিয়ে সবশেষ। এদিকে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 2025-26 অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে আজ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন ও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর 1 জুলাই থেকে তা কার্যকর হবে। তেজগাঁও প্রধান উপদেষ্টার দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বেই উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বাজেট অনুমোদনের কথা রয়েছে। তারপর রাষ্ট্রপতি অর্থ বিলে স্বাক্ষর করবেন, পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বাজেট পাশ করা হবে। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এই প্রক্রিয়ায় বাজেট অনুমোদন করা হচ্ছে। এর আগে গত 2 জুন বাংলাদেশ টেলিভিশন বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শীর্ষক অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুর 12টার মধ্যে সব শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবে যে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন কিনা, তারা কি বলছেন এই আদেশ সম্পর্কে?
শাফিন, আজকে দুপুর 12টার মধ্যে যে হল ছাড়ার নির্দেশনা ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের, সেটি কিন্তু তারা মানছেন না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দায় পূরণ না হবে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ফজলে রাব্বি হল এটি ছেড়ে যাবে না। শুধু ফজলে রাব্বি হল না, অপরদিকে মেয়েদেরও একটি হল রয়েছে যেটি ছাড়ার নির্দেশনা ছিল আজকে দুপুর 12টা পর্যন্ত। কারণ আপনি নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে তারা 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে এবং এই দাবিগুলোর মধ্যে একটি অন্যতম দাবি হলো গিয়ে ছাত্র এবং ছাত্রীদের পৃথক নতুন হল নির্মাণ করে দেওয়া, এবং দ্বিতীয় দফা যে দাবিটি সেটি হলো গিয়ে এই যে হল নির্মাণ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হল নির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত আবাসিকভাবে যেই থাকার ব্যবস্থা, সেই থাকার ভাড়া এবং সেটি ব্যবস্থা করা। এবং এই যে পেছনে একটি হল দেখছেন, এই হলটি মূলত প্রধান ভবন এবং এই ভবনটি ছাড়ার নির্দেশনা ছিল শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর্যন্ত এই ভবনের যে কনস্ট্রাকশন সেগুলো ভেঙে পড়ছিল এবং এটি থাকার অনুপযোগী। অবশ্য এখানে গণপূর্ত মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার এসে এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই ভবনটি ছাড়তে চাচ্ছেন না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের আবাসিক হলের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই হলগুলো ছাড়বেন না। এবং ছাত্র প্রতিনিধির মাধ্যমে এই হলের কার্যক্রম কতটুকু পর্যন্ত হয়েছে সেই জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা চান। এখন পর্যন্ত আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তারা বৈঠকে বসছেন, তারা সিদ্ধান্ত দেবেন। এছাড়া আমরা দেখেছি অপরপক্ষে শিক্ষার্থীরাও একটি টিম তারা বৈঠকে বসছেন। 12টার মধ্যে রফা দফা করতে হবে এবং যদি 12টার মধ্যে এই শিক্ষার্থীরা হল না ছাড়েন, কারণ আপনি না জানেন অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের এখান থেকে বাড়ি চলে যেতে বলা হয়েছে। যদিও এখন পর্যন্ত সেই দিক নির্দেশনা বাস্তবায়নের কোনো কিছু আমরা দেখিনি, তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ মিটিং করছেন এবং শিক্ষার্থীরা মিটিং করছেন। এর পরবর্তী দিক নির্দেশনা আসবে। অবশ্য 12টার পরই এটা বলা যাবে যে আসলে ঘটনার মোড় কোন দিকে যায়। শাফিন। ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন, জানাচ্ছিলেন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনার বিষয়ে সবশেষ। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ঝুঁকি বাড়ছে হিটস্ট্রোকের। পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে 25 শয্যা বিশিষ্ট হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে, যেখানে সেবা মিলবে বিনামূল্যে। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। টানা এই তাপপ্রবাহে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা রোগ। চিকিৎসকরা বলছেন তীব্র গরমে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এছাড়াও নানা রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্যের দিকে দিতে হবে বাড়তি নজর। চিকিৎসকরা বলছেন হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা। মাথা ব্যথা, ঘোরাসহ চোখে ঝাপসা দেখা দিতে পারে। এছাড়াও অস্বাভাবিক দুর্বলতা, মাংসে টান ও বমি অনুভব হয়। শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া সহ খিঁচুনি হতে পারে। রোগীর হিট ক্র্যাম্প হইতে পারে, অ্যাবডোমিনালে কন্ট্রাকশন হইতে পারে, রোগী আনকনসিয়াস হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই সিরিয়াস কেস, তখন কিডনি লিভার ইনজুরি হয়ে পেশেন্ট মে ডাই, এবং এই পেশেন্ট খুব দ্রুতগতিতে মারা যায়। তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। 25 শয্যা বিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বিনামূল্যে। প্রাইমারি ম্যানেজমেন্টটা কিন্তু আপনি যে কোনো মানুষকে দিয়ে দেওয়ানো সম্ভব। যে তার টাইট ক্লদিংস আছে, এটা খুলে ফেলে তাকে লুজ ফিটিং কাপড় দিতে হবে। যে তাকে একটু আমরা ঠান্ডা পানি জাতীয় কিছু খাওয়াই দিলাম, তার গা একটু মুছে দিলাম, বাতাস দিলাম, তাতে তার এই জিনিসগুলি থেকে যে খারাপ হওয়াটা থেকে প্রাইমারি রক্ষা করে দেন আমরা তাকে হাসপাতালে মুভ করলাম। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক জানান, তাপপ্রবাহ চলাকালে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে। গুরুতর রোগীদের জন্য দ্বিতীয় তলায় রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র। প্রথমে আসলে ট্রাইজে আমাদের শর্টিং করা হয়, তারপরে হিট স্ট্রোক সেন্টারে রেফার করা হয় যদি হিট রিলেটেড কোনো ইলনেস থাকে। ওইখানেও যদি ম্যানেজমেন্ট না হয় তখন উই শিফট দেম টু আইসিইউ। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ডিএনসিসির আন্ডারে 5টি অ্যাম্বুলেন্সে ডেডিকেটেড রয়েছে এবং এই নাম্বারে কল দিলে দে উইল রেসপন্ড। জাতীয় জরুরি সেবা 999-এ ডিএনসিসির এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও তীব্র গরমে পার্ক, জলাধার ও মসজিদগুলোতে দিনের বেলা নিরাপত্তা নিশ্চিত করে অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি নাগরিকদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মশিউর রনিক আছেন সেখানে, সরাসরি যাব তার কাছে। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে জানাবেন। প্রথমেই জানিয়ে রাখতে চাই, জুলাই আগস্টের গত বছরের 5 আগস্টের চাংখারপুলে যে 6 জনকে হত্যার ঘটনা, সে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সেই 4 জনকে আজকে আদালত প্রাঙ্গণে, আন্তর্জাতিক আদালত প্রাঙ্গণে নিয়ে আসার কথা রয়েছে। শাফিন, একটু জানিয়ে রাখতে চাই, সে 4 জনের মধ্যে শাহবাগ থানার সাবেক যে বরখাস্ত করা পরিদর্শক তিনি কিন্তু আছেন, আরশাদের কথা বলছিলেন। তাছাড়াও 3 জন কনস্টেবলকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। তাদের মধ্যে সুজন ছিল, এছাড়াও হচ্ছে ইজাজ ছিলেন এবং নাসিরুল্লাহ ছিলেন। তবে নাসিরুল এদের পাশাপাশি কিন্তু আরও 4 জনের নাম উল্লেখ আছে। আমি একটু সাম্প্রতিক যে ঘটনা প্রভাব, সেই ব্যাপারটা একটু বিস্তারিত বলেই আসলে যারা এখনও পলাতক আছেন তাদের ব্যাপারে বলতে চাই। সেটা হচ্ছে গত 3 জুন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4 জনকে হাজির করা হয় এবং 22 জন শুনানির জন্য দিন ধার্য করা হয় এবং বলা হয় যে 4 জন পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, একটা বাংলা দৈনিক এবং পাশাপাশি একটা ইংরেজি দৈনিক, এই দুটো দৈনিকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে এবং সে বিজ্ঞপ্তিতে বলা হবে যে তারা পলাতক রয়েছেন এবং তাদেরকে খোঁজার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো, সেগুলো যাতে সাম্প্রতিক সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। এবং যে 4 জনের কথা এবার বলতে চাচ্ছি, সে 4 জন যারা পলাতক রয়েছেন তার মধ্যে একজন রয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যিনি সেই সময় তৎকালীন ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও যুগ্ম কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন তার নামও কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে। এছাড়াও শাহবাগ থানার এডিসি, এছাড়াও পাশাপাশি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারাও কিন্তু এই 4 জনের নাম কিন্তু এই মামলায় বলা আছে। টোটাল এই মামলাতে সংখ্যা হচ্ছে 8 জনের, যাদের মধ্যে 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং সেই গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে 25শে মার্চের যেই আদালত গ্রহণ করেছিল সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে এখানে হাজির করা হবে এবং আজকে নিয়মিত যে শুনানি, সেই নিয়মিত শুনানিতে তারা অংশগ্রহণ করবেন। তবে যে উল্লেখ্য বিষয়, যে 4 জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যে 4 জনকে খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আজকে যে নির্ধারিত দিন, সেই নির্ধারিত দিনেও কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ প্রাঙ্গণে নিয়ে আসা সম্ভব হবে না। তবে একটু শাফিন, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যখনই তাদেরকে নিয়ে আসা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শুনানিতে যা জানানো হবে বিচারকদের থেকে, তা সবশেষ আপনাকে জানানোর চেষ্টা করার জন্য আমরা এখানে আছি। তো শাফিন, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মশিউর রনিক। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। জাত ভেদে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এতে ক্রেতাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বিস্তারিত জানাতে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, হঠাৎ করে চালের দাম বাড়ার কারণ কি? কোন চাল কত দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু বড় জাতের যে ধানটি উঠেছে, সেই ধানের যে চাল, সে চালটি কিন্তু বাজারে আসতে শুরু করেছিল প্রায় 1 মাস আগে। তখন কিন্তু দাম মোটামুটি একটি সহনীয় পর্যায়ে ছিল, যেখানে সবাই কিনে এবং বিক্রি করে কিন্তু একটা স্বস্তি ফিরে পেয়েছিল। কিন্তু হঠাৎ করে গত 7-5 দিনের ব্যবধানে দামটি অস্বাভাবিক হারে বেড়ে গেছে, অর্থাৎ কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আজকে যদি এই গোদারপাড়া যে চালের হাট, এখানে যে চালটি বিক্রি হচ্ছে সেটি হলো কাটারি ভোগ যে চালটি, সেটি কিন্তু 65 টাকা দাম ছিল, সেই চালটি আজকে 72 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এইভাবে 28 যেটি মাঝারি সাইজের চাল, সেটি ছিল 56 টাকা, সেটি কিন্তু 65 টাকাতে বিক্রি হচ্ছে। আর মোটা জাতের চাল 52 ছিল, সেটি 56 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ খুব কম সময়ের ব্যবধানেই কিন্তু চালের দামটি কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে যে সাধারণ যে ক্রেতা, সেই ক্রেতারা কিন্তু খুব অস্বস্তিতে রয়েছে। তারা বলছেন যে এরকম চালের দাম হঠাৎ করে বাড়তে থাকলে তাদের যে ক্রয়সীমা, সে ক্রয়সীমা কিন্তু অনেক কষ্ট করে তাদের অন্য যে আরও কেনাকাটা রয়েছে সেগুলোকে ম্যানেজ করতে হয়। সেক্ষেত্রে সরকারের প্রতি তাদের আবেদন যে এখানে চালের দামটা যেন স্বাভাবিক থাকে, সেইভাবে ব্যবস্থা নেওয়া। আর বগুড়ার দৃষ্টিতে যদি বলি, বগুড়াতে এবারে 1,83,000 হেক্টর জমিতে এই বোরো ধানের চাষ হয়েছিল, সেখানে প্রায় 7 লাখ মেট্রিক টন কিন্তু চাল উৎপাদন হয়েছে।
করেছিল। সেক্ষেত্রে কিন্তু চাল এখানে বগুড়াতে উদ্বৃত্ত চালের যে সরবরাহ সেটা কিন্তু রয়েছে, তারপরেও দাম বেড়েছে। সেখানে কিন্তু ক্রেতা সাধারণ খুবই অস্বস্তি বোধ করছেন এবং পাইকারি ক্ষেত্রেও কিন্তু বেড়েছে, খুচরা ক্ষেত্রেও বেড়েছে। আর এখানে খাদ্য বিভাগ এবারে যে ধান চাল ক্রয় অভিযান সেটি কিন্তু শুরু করেছিল 24শে এপ্রিল থেকে, সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে সরকার 49 টাকা ধরে চাল কিনবে এবং এখানে 33 টাকা ধরে ধান কিনবে। সেক্ষেত্রে কিন্তু সরকার ধান এবং চালও ঠিকমতো সংগ্রহ করতে পারেনি। তো এইভাবে কিন্তু ধান চাল সংগ্রহ যেমন ঢিমে চাল চলছে, সেভাবে কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ধান চাল সংগ্রহ কিন্তু একটা না হওয়ার একটা শঙ্কা রয়েছে এবং এই চালের দরটি কিন্তু সামনের দিনে আর কি হবে সেটা এখনও বলতে পারছে না। তবে দাম যদি আরও বেড়ে যায় সেখানে কিন্তু ক্রেতা সাধারণ খুবই কষ্টকর পরিস্থিতিতে সম্মুখীন হতে হবে। তো এই ছিল শাফিন আমার কাছে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে মাজিদুর রহমান জানাচ্ছিলেন প্রতি কেজি চালের দাম বেড়ে গেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত, এতে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। 18তম শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলের অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফলাফল বঞ্চিতরা। সেখানে আছেন সহকর্মী বাইজিদ সাদ, যুক্ত হব তার সাথে। সাদ, কর্মসূচিতে যোগ দিয়ে কি দাবি জানাচ্ছেন তারা? 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটি হচ্ছে সেই ফলাফলে বৈষম্য হয়েছে এমনটা কিন্তু এখানে যারা অবস্থান নিয়েছেন তারা জানাচ্ছেন এবং সেই বিষয়টিকে নিয়ে কিন্তু তারা আজকে তার প্রতিবাদে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত প্রেস ক্লাবের সামনে ঠিক আরও এই এখন থেকে আধা ঘন্টা আগে পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনের যে দুটি সড়ক আছে, দুটি সড়কেই কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা বসে পড়েছেন, কেউ কেউ আবার এখানে আমরা দেখছি শুয়ে পড়েছেন। তবে এখানে পুলিশ কিছুক্ষণ আগে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যাতে করে তারা এখানে অবস্থান কর্মসূচি না করে, অর্থাৎ জনভোগান্তি যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে, কিন্তু তাতে হয়তো তারা সন্তুষ্ট হননি এবং এর পরবর্তীতে তারা এখানে বসে পড়েছেন। মূলত তারা বলছেন যে লিখিত যে পরীক্ষাটি তাদের হয়েছে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবার পরে ভাইভাতে অংশ নেন, কিন্তু সেই ভাইভাতে তাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে, যা তাদের যে প্রত্যাশা ছিল সেটির কিন্তু পুরোপুরি বিপরীত। তারা বলছেন যে ভাইভা বোর্ড হয়েছে, ভাইভা বোর্ডে 30 জনের মধ্যে মাত্র 1 জন উত্তীর্ণ হয়েছেন, আবার কোথাও কোথাও 30 জনের মধ্যে 29 জনই পাশ করেছেন। অর্থাৎ এই জায়গাটিতে একটি বৈষম্য হয়েছে বলে তারা জানাচ্ছেন এবং তারা বলেন যে এবার তাদের যে লিখিত পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি বিগত বছরের তুলনায় কঠিন ছিল এবং এখানে কোনো বিকল্প অপশন ছিল না এবং এই যে ফলাফল সেই ফলাফলটি আসলে নিরপেক্ষ হয়নি, এটির স্বচ্ছতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনের যে দুটি সড়ক সেই দুটি সড়কেই তারা বসে পড়েছেন এবং অপর পাশে পুলিশও তাদের সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এদিকে যারা যাত্রী রয়েছেন, সাধারণ যাত্রী রয়েছেন যারা এখানে এই পথ দিয়ে যাতায়াত করেন, তাদের কিন্তু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ এই যানজট কমানোর জন্য কিন্তু বিকল্প পথ যেটি রয়েছে সড়ক সেটি দেওয়ার, সেটি দিয়ে গাড়ি চলাচলের কিন্তু সুযোগ করে দিয়েছেন এবং তারা সেই পথ দিয়ে কিন্তু বর্তমানে যাচ্ছেন। আর এখানকার যারা রয়েছেন তারা বলছেন তারা একটি সনদ চান, যেই সনদের মাধ্যমে বোঝানো হবে যে তারা উত্তীর্ণ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী বাইজিদ সাদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার যে প্রতিক্রিয়া তা নিয়ে প্রকাশিত ফলাফল নিয়ে দ্বিমত এবং দাবি জানাচ্ছেন একাংশ, তাদের খবর। এবারে খেলার খবর। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি, 25 বছর আগে এই দিনটিতে বাংলাদেশের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি আজকে বোর্ড সভাপতি এবং আছেন আপনাদের রাজশাহীতে। কি কি আয়োজন আছে আজকে?
শাফিন, আসলে সেই ঐতিহাসিক টেস্টের সেঞ্চুরিয়ান আজকের বিসিবির সভাপতি কিছুক্ষণ আগে কিন্তু এই দিবসটি উদ্বোধন করেছেন। বেলুন ফিস্টুন উড়িয়ে কিন্তু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এটির নানা আয়োজন চলছে এবং একই সাথে তিনি কিন্তু স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, দেখছেন যে আসলে এই গ্রাউন্ডটিকে আসলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করতে গেলে আসলে কি কি প্রয়োজন এবং এইখানকার আসলে আঞ্চলিক ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে কি কি করা দরকার, তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকের দিনটিকে ঘিরে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা অনূর্ধ্ব 12 ক্রিকেট আয়োজন করা হয়েছে। লিগ ভিত্তিক এই ক্রিকেটে 12টি দল তারা অংশ নিচ্ছেন এবং স্কুলের বাচ্চারা মূলত এখানে এসে এই খেলায় অংশ নিচ্ছেন এবং দেখছেন আসলে তারা কতটা আসলে উজ্জীবনের সাথে আসলে এই বিষয়টিকে উপভোগ করছেন এবং এই খেলায় অংশ নিয়েছেন। মূলত বিসিবি প্রেসিডেন্ট তার বক্তব্যে আজকে উদ্বোধনী বক্তব্যে যেটি বলেছেন যে আসলে আঞ্চলিক ক্রিকেটটিকে তারা ডেভেলপ করতে চায় এবং রাজশাহী বিশেষ করে জাতীয় ক্রিকেটে আসলে যেভাবে অবদান রেখেছে, খালেদ মাসুদ, পাইলট থেকে শুরু করে অন্যান্য যে ন্যাশনাল হিরোরা আসলে রাজশাহী থেকে উঠে গেছেন, এই রকম প্লেয়ার তৈরি করার জন্য এখানে ক্লাব ক্রিকেট থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন সহ এখানে প্রিমিয়ার যে খেলাটি সেটি আসলে আরও সুন্দর করে আয়োজন করা এবং এখানে স্টেডিয়ামে আসলে দর্শকদের চাহিদা আছে ক্রিকেটকে নিয়ে, বিভিন্ন খেলা নিয়ে এবং আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশেষ করে বিপিএল এর আয়োজন করার এখানে দর্শকদের আসলে চাহিদা ছিল। সেই জায়গা থেকে আসলে বিসিবি প্রেসিডেন্ট এবং বোর্ডের কর্মকর্তা যারা ছিলেন তারা যেটি জানিয়েছেন যে খুব দ্রুতই আসলে এখানকার গ্রাউন্ডের আসলে উন্নয়ন ঘটানো হবে এবং স্টেডিয়ামের পরিবর্তন করা হবে এবং এর মধ্য দিয়ে আসলে আগামী বছর তারা প্রত্যাশা করছে এখানে বিপিএল এর আয়োজন সহ অন্যান্য যে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা সেটির চেষ্টা তারা চালিয়ে যাবেন। তো আজকের দিনটিতে আসলে বিসিবি প্রেসিডেন্ট এই সমস্ত বিষয়গুলো দেখছেন এখানে আসার পরে এবং এখনো তাকে আমরা দেখছি যে মাঠের বিভিন্ন পর্যায়ে ঘুরে দেখছেন এবং নানা কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তো এই ছিল শাফিন রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তিতে রাজশাহী সফরে গিয়েছেন বিসিবি সভাপতি, সেখান থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। এর সাথে শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।